ভার্ব থেকে কিন্তু অ্যাডমিশন এবং জবের পরীক্ষায় বিভিন্নভাবে একটি প্রশ্ন হয়। তো আজকে আমি রাইট ফর্ম ভার্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করব। টপিকস নাম্বার হলো আমাদের রাইট ফর্ম অফ ভার্ব আমরা কেমন প্রশ্ন থাকবে। দেখো, প্রতি বছরই ইংলিশ কম্পালসারি অনার্স ডিগ্রির জন্য এবং জবের জন্য এই ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু ভার্ব আছে, যার সাথে আইএনজি যুক্ত বেশ কিছু ভার্ব আছে, এখানে সেইগুলো প্রশ্ন পড়ে এবং কিছু রুল আছে যেখান থেকে রুলগুলো হলো আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ, সেইগুলো প্রশ্ন পড়ে। তো আমরা দেখব হলো সেটা কিভাবে হয়, আমরা স্টেপ বাই স্টেপ একটি করে রুল দেখি। তো রাইট ফর্ম ভার্বের সাথে আইএনজি যুক্ত যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে আগে প্রথমে আলোচনা করব। দেখো, আমাদের বলছে যে রুল নাম্বার যদি আমরা 1 জানি, তাহলে আমাদের বলছে যে একই সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ হবে। আমি আরো একবার বলছি, একই সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন আমরা প্রশ্নটা লিখতে পারি একটি, আই সা আ বয় প্লে ইন দ্য ফিল্ড। খেয়াল করো, আই সা বয় প্লে ইন দ্য ফিল্ড, এখানে এই যে প্লে আর এ একটা একটি ভার্ব এবং একটি ভার্ব, এই সেন্টেন্সে দুইটি ভার্ব আছে, তা আমরা এই ভার্বের সাথে এখন আইএনজি যোগ করব। তাহলে আমাদের এই প্রথম সেন্টেন্সটি হলো আই স বয় প্লে ইন দ্য ফিল্ড। আমরা বললাম একই সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এখানে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হলো। আমরা এছাড়া আরো এক্সাম্পল দিতে পারি, উই লাইক প্লে ক্রিকেট। এখানেও দেখো, আমরা লাইক একটি ভার্ব, প্লে একটি ভার্ব, এখন এর সাথে কিন্তু আমাদের আইএনজি যোগ হবে। এছাড়া হলো আমরা অন্যান্য ভার্বের থেকেও দেখি যে একই সেন্টেন্সের দুইটি ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এটা হলো, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আরো একটি সেন্টেন্স নিয়ে এখানে আলোচনা করব, যে প্রিপোজিশন। ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, প্রিপোজিশন এর পরে যদি কোনো ভার্ব থাকে, তাহলে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কিন্তু টু থাকলে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমি আরো একবার বলছি, পৃথিবীর যত প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু টু থাকলে এই যে দ্বিতীয় যে ভার্ব থাকবে, অর্থাৎ টুর পরে যে ভার্ব থাকে সেই ভার্বের সাথে আর আইএনজি যোগ না হয় ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আমরা এক্সাম্পল লিখতে পারি, যেমন আমরা বলতে পারি উইদাউট রিড মোর ইউ ক্যান নট গেট আ জব। খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস, উইদাউট রিড মোর ইউ ক্যান নট গেট আ জব। এখানে দেখো, আমাদের এখানে উইদাউট একটি প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে এটি ভার্ব। এখন হলো বলা হলো প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে তার সাথে হবে আইএনজি। আমাদের এখানে এই যে উইদাউট আছে, প্রিপোজিশনের পরে ভার্ব রিড, এর সাথে এখন আইএনজি যোগ হলো। এছাড়া যদি আমি লিখি যে আই এম নট ফন্ড অফ ড্রিঙ্ক মিল্ক। খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের হলো অব একটি প্রিপোজিশন। এখন এই প্রিপোজিশনের পরে যে ভার্ব, এই ভার্বের সাথে কিন্তু আমাদের আইএনজি যোগ হবে। তো আমাদের এখানে প্রিপোজিশন গুলো জানতে হবে কোনগুলো প্রিপোজিশন, তাহলে আমাদের এই ক্লাসটি আরো তাদের বুঝতে সুবিধা হবে। এখন বললো যে প্রিপোজিশনের পরে যত ভার্ব থাকবে কিন্তু টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমরা একটু সেন্টেন্স কি লিখতে পারি, যেমন আই ওয়ান্ট টু say something. I want to say something. Dear student, খেয়াল করো, I want to say something, এখানে যে টু আছে, টুর পরে এই যে ভার্ব, এই ভার্বের এখন কিন্তু আইএনজি যোগ হবে না, এই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আশা করি এটি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের জন্য এই প্রিপোজিশন থেকে আমি দুইটা সেন্টেন্স দিব। তোমরা এই দুইটা সেন্টেন্স একটু আমাকে কমেন্টে জানাবে যারা এই ভিডিওটি দেখছো। by work hard you can shine in life। এখানে আমাদের এই যে বাই একটি প্রিপোজিশন, এখানে ভার্ব আছে, কি হবে তোমরা একটু কমেন্টে আমাকে পাঠিয়ে দাও।
আবার আমরা লিখি যে she decided to leave the place। এই যে সেন্টেন্সটির অ্যান্সার কি হবে, এই দুটি সেন্টেন্সের অ্যান্সার আমাকে একটু জানাতে পারলে খুশি। তোমরা যখন এই ভিডিওটি দেখবে অবশ্যই এই দুটি সেন্টেন্স আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবে যদি তোমরা বুঝতে পারো। এরপরে আমরা যে রুলটি লিখব সেটি হলো রুল নাম্বার আমরা 3 বলতে পারি। আমরা রুল নাম্বার 3 দিব, সেটি হলো ক্যান নট হেল্প, could not help, with a view to, তারপরে হলো get used to, mind, worth। এগুলোর পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব থাকে বা এইগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। ডিয়ার লার্নার্স, খেয়াল করো, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। আমরা একটা লিখতে পারি লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু। এইগুলোর পরে যদি দ্বিতীয় কোনো ভার্ব থাকে, অর্থাৎ এইগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। যেমন আমরা সেন্টেন্স লিখতে পারি আই ক্যান নট হেল্প ডু দিস। ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো, আই ক্যান নট হেল্প ডু দিস, এখানে কিন্তু এই যে ক্যান নট হেল্প আছে, এখন এই যে ডু আছে এর সাথে এখন আমাদের আইএনজি যোগ হবে। তারপর যদি আমরা লিখি উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড টেক টি। আমাদের এই দেখো উড ইউ, এখানে ইউ হবে, উড ইউ মাইন্ড, এই যে মাইন্ডের পরে ভার্ব, এই ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ হবে, তাহলে টেকিং হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমাদের ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, মাইন্ড ওর্থ, এরপরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ হবে। তো এখান থেকে একটি বিষয় আছে কিন্তু আমাদের, যেটি আমরা একটু দেখব, সেটি হলো আমাদের যদি ক্যান নট বাট থাকে অথবা কুড নট বাট থাকে, তাহলে ক্যান নট বাট এবং কুড নট বাট এরপরে যদি ভার্ব থাকে সেই ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। যেমন হি কুড নট বাট ওয়েট দেয়ার। তাহলে আমাদের এখানে হি কুড নট বাট ওয়েট দেয়ার, এই যে কুড নট বাট আছে এখন কিন্তু এই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর আমরা জানি ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব থাকে সেটা অলওয়েজ প্রেজেন্ট ফর্ম থাকে, এটা কখনো পাস্ট ফর্ম এবং পাস্ট পার্সিয়াল ফর্ম কখনোই থাকে না, সবসময় প্রেজেন্ট ফর্ম থাকে। তাহলে আমাদের হলো ক্যান, এই যে কুড নট বাট আছে এখানে এই যে ভার্ব, এই ভার্বের এখন প্রেজেন্ট ফর্ম হবে। আর যদি ক্যান নট এর পরে হেল্প থাকে, কুড নট এর পরে বাট না থেকে হেল্প থাকে, তখন কিন্তু আইএনজি যোগ হবে। এটা তোমরা বুঝতে পারছো আশা করি। আমাদের রুল নাম্বার আমরা এখন 4 লিখতে পারি। 4 রুল নাম্বার যেটি বলছে সেটি হলো আমাদের যদি সেন্টেন্সের এরকম থাকে সাবজেক্টের পরে আমাদের ইউজ টু, তাহলে এরপরে যে ভার্ব থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আবার ইউজ টু দুইটা রুল, সাবজেক্টের পরে যদি আমাদের কোনো বি ভার্ব থাকে আর তারপরে যদি ইউজ টু থাকে, তখন কিন্তু এখানে যে ব্র্যাকেটে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। খেয়াল করো ডিয়ার লার্নার্স, সাবজেক্টের পরে ইউজ টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে বি ভার্ব থাকলে তারপরে ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো আমাদের এই দুইটা রুলের মধ্যে আমরা কি দেখতে পারি আমরা এক্সাম্পল হিসাবে হি ইউজ টু প্লে ফুটবল। তো আমাদের এইখানে হলো এই প্লে ব্র্যাকেটে, তো আমাদের দেখো এটা 1 নাম্বার রুলে
সাবজেক্টের পরে যদি ইউজ টু থাকে তাহলে এখানে আমাদের যে ভার্ব থাকবে সেই ভার্বের হলো প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমাদের প্লে আছে, প্লে হবে। কিন্তু যদি আমাদের এরকম থাকে যে শি ইজ ইউজ টু ওয়াক এভরি মর্নিং, শি ইজ ইউজ টু এভরি মর্নিং। তো এখন দেখো ইউজ টুর আগে কিন্তু বি ভার্ব আছে। তো ইউজ টুর আগে যখন বি ভার্ব থাকবে তখন এইখানে যে ব্র্যাকেটে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা বুঝলাম সাবজেক্টের পরে যদি ইউজ টু থাকে তাহলে এরপরে যে ভার্ব থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর সাবজেক্টের পরে যদি কি থাকে, বি ভার্ব থাকে আর তারপরে ইউজ টু থাকে, তাহলে এখানে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমি তোমাদেরকে একটি সেন্টেন্স দিব, তোমরা এটা কমেন্টে আমাকে পাঠিয়ে দিবে যে হি ওয়াজ ইউজ টু ড্রিঙ্ক টি। এটা আমাকে একটু কমেন্টে যদি পারো তোমরা এটার অ্যান্সার কি হবে আমাকে একটু লিখে পাঠিয়ে দিও। হি ওয়াজ ইউজ টু ড্রিঙ্ক টি। আশা করি এটা তোমাদের যে কোশ্চেনটি আমি দিয়েছি এই কোশ্চেনটি তোমরা পারবে। যদি রুলটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই এটা তোমরা করতে পারবে। তো এটা হলো আমাদের আইএনজি যুক্ত এই 5টি রুল যদি আমরা আইএনজি যুক্ত করি তাহলে অবশ্যই আমরা হলো যে কোনো চাকরি পরীক্ষা হোক এবং অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশ হোক, এটা তোমরা অবশ্যই এখান থেকে 1 থেকে 2টি মার্ক অবশ্যই পাবে প্রতি বছরই। অনার্স অনার্স সেকেন্ড ইয়ারের কম্পালসরি ইংলিশ এবং ডিগ্রি থার্ড ইয়ারের যে কম্পালসরি ইংলিশ আছে এই ইংলিশে কিন্তু অবশ্যই আমাদের হলো এখান থেকে আইএনজি যুক্ত প্রত্যেক বছর 2-1টি প্রশ্ন পড়ে। এছাড়া জব এবং অ্যাডমিশন পরীক্ষায় দেখা গিয়েছে বিগত সালে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোতে কিন্তু আইএনজি যুক্ত যে কোনো একটা প্রশ্ন প্রতি বছরই কম বেশি পড়েছে। তো আশা করি এটা আইএনজি যুক্ত যদি এই 5টি রুল তোমরা দেখো মনোযোগ সহকারে তাহলে তোমাদের জন্য এটা খুবই ভালো হবে। এরপরে আমাদের হলো রুল নাম্বার 6 এবং এটা খুবই ইম্পর্টেন্ট রুল। আমাদের হলো এটা সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে আমাদের কুড বসবে এবং ব্র্যাকেটের ভার্বটি আমাদের প্রেজেন্ট ফর্ম হবে। তো উড দ্যাট শুরুতে থাকলে তারপরে সাবজেক্ট থাকবে, আমাদের কুড আনতে হবে আর এখানে যে ব্র্যাকেটের ভার্ব থাকবে সেটির প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। এখন উড দ্যাট এর মিনিং কি? উড দ্যাট এর মিনিং হলো যদি। উড দ্যাট এর মিনিং যদি। যেমন আমরা লিখতে পারি উড দ্যাট আই ফ্লাই ইন দ্য স্কাই। উড দ্যাট আই ফ্লাই ইন দ্য স্কাই, আমাদের এই যে উড দ্যাট আছে উড দ্যাট এর পরে দেখো এখন ব্র্যাকেটে ভার্ব, তাহলে আমরা এর অ্যান্সার কি করব? উড দ্যাট, এবার সাবজেক্ট আই, আমরা আই লিখবো, এখানে হলো দেখো ফ্লাই আছে এখানে হবে কুড আর হলো এখানে ফ্লাই হবে। তো ডিয়ার লার্নার্স আশা করি বুঝতে পারছো। এখন হলো আমি আরেকটি এক্সাম্পল দিব, সেটি হলো উড দ্যাট আই go to college. ডিয়ার স্টুডেন্টস এটার অ্যান্সার কি হবে আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। এই 1 নম্বরটি তোমরা যদি বুঝতে পারো তোমাদের জন্য আমি একটি সেন্টেন্স এখানে দিয়েছি, এটা তোমরা আমাকে একটু কমেন্টে পড়লে একটু জানিয়ে দিও যে এর অ্যান্সারটি কি হবে। এবং এরপরে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ রুল তোমাদেরকে নিয়ে হাজির করব। রুল নাম্বার আমাদের হলো 7। রুল নাম্বার 7 যেটা বলছে লেস্ট। ডিয়ার স্টুডেন্টস এই লেস্ট দিয়ে কিন্তু প্রতি বছরই অধিকাংশ বছরগুলোতে প্রশ্ন হয় যারা অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশের একাডেমিকের জন্য এবং ডিগ্রি কম্পালসরি ইংলিশের জন্য তোমরা এইগুলো পড়ে থাকো অথবা যারা জবের জন্য পড়ো তারা কিন্তু এই লেস্টের রুলটা বাদ দিয়ে যাওয়া যাবে না। এটা কিন্তু বিভিন্ন একাডেমিক এবং হলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য 99% অর্থাৎ 99.5% কমন দেওয়া যায় যে অধিকাংশ বছরগুলোতে এই প্রশ্ন এখান থেকে হয়। তো আমরা হলো দেখি লেস্ট। লেস্ট মানে হলো
তা না হলে, লেস্ট মানে তা না হলে, লেস্টের পরে আমাদের সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে আমরা বসাবো শুড অথবা হলো মাইট। লেস্টের পরে আমাদের বসবে হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে বসবে হলো শুড অথবা মাইট। এরপরে যে আমাদের মূল ভার্ব থাকবে, এই ভার্ব ব্র্যাকেটে থাকবে, প্রেজেন্ট ফর্ম হবে। লেস্ট যুক্ত সেন্টেন্সের সাবজেক্টের পরে শুড বা মাইট বসে এবং এরপরে যে ব্র্যাকেটে ভার্ব থাকবে সেই ভার্বটি হলো প্রেজেন্ট ফর্ম হবে। তো আমরা একটা এক্সাম্পল দিই, যেমন ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ক্লাস। তাহলে আমাদের দেখো ওয়াক ফাস্ট আছে, লেস্ট আছে, লেস্টের পরে সাবজেক্ট আছে, এখন এই সাবজেক্টের পরে আমাদের বসাতে হবে শুড অথবা মাইট। তাহলে আমরা শুড বসালাম, এখানে হলো ব্র্যাকেটে যে ভার্ব আছে সেই ভার্বটি লিখতে হবে। তাহলে আমাদের ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস। আশা করি এটি তোমরা বুঝতে পারছো। তো তোমাদেরকে আমি একটি সেন্টেন্স দিই, এটি তোমরা আমাকে করে পাঠিয়ে দিবে। যেমন হি ওয়াকড ফাস্ট, হি স্টাম্বল, হোঁচট খাওয়া। তো এটার কি অ্যান্সার হবে আমাকে একটু পাঠিয়ে দিও। এবং আর একটা কথা, সরি, এখানে আমাদের একটু ওয়াক ফাস্ট লেস্ট লিখতে হবে, লেস্ট হি STUMBLE। এটার কি অ্যান্সার হবে আমাকে একটু কমেন্টে জানাও। আমি একটু বলি, এখানে কিন্তু লেস্ট কিন্তু সব সময় নেগেটিভ অর্থ প্রকাশ করে, অর্থাৎ এটা কিন্তু একটা নেগেটিভ শব্দ। এই সেন্টেন্সের পরবর্তী অংশে কিন্তু কখনো আর নেগেটিভ লেখা যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন আরো একটি রুল করব, রুল নাম্বার হলো 8। রুল নাম্বার আমাদের এখন যেটা করব সেটি হলো 8। তো আমরা 8 রুল নাম্বারে যে সেন্টেন্সটি আমরা লিখব সেটি হলো খুবই সহজ এবং আমরা এটা পড়ি। সেটা হলো ক্যান, কুড, তারপরে হলো মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এগুলোর পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব থাকে সেই ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। আমি আরেকবার বলছি, এইগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আই ক্যান টেল দ্য স্টোরি। এই ভার্বগুলো কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব। আমরা জানি মোডাল অক্সিলারি ভার্বের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এখানে দেখো ক্যান মোডাল অক্সিলারি ভার্ব, এখানে টেল আছে, এখন টেলের প্রেজেন্ট ফর্ম হলো টেল। আমরা বুঝতে পারলাম আই ক্যান টেল দ্য স্টোরি, এটার একটা অ্যান্সার আমরা লিখলাম। এরপরে যে রুলটি আমরা করব সেটি হলো রুল নাম্বার 9। আমাদের রুল নাম্বার 9 যেটা বলছে যে একই ধরনের ব্যক্তি বা বস্তুর মধ্যে, অর্থাৎ একই ধরনের সাবজেক্ট হিসাবে যদি বসে, তার মানে হলো একই দৈর্ঘ্য পরিমাপ বোঝাতে যে সাবজেক্টগুলো আছে সেই ক্ষেত্রে হলো আমাদের ভার্বটি হবে সিঙ্গুলার। একই দৈর্ঘ্য পরিমাপ কিন্তু সাবজেক্ট আমাদের প্লুরাল বোঝায়। তো সেক্ষেত্রে হলো সাবজেক্ট হিসাবে কি থাকে, কোনো কিলোমিটার থাকে, না হলে মাইল থাকে। তো এই কিলোমিটার বা মাইল অথবা কোনো বছর সংক্রান্ত থাকে। যেমন হলো একই দৈর্ঘ্য পরিমাপ কিভাবে আমি বোঝাচ্ছি, যদি বলি আমি 10 মাইল, 10 মাইলের কিন্তু কম বা বেশি করা যাবে না, 10 মাইল কিন্তু 10 মাইলই থাকবে। যদি বলি হলো 25 বছর, 25 বছর 25 বছরই থাকবে, এটা কিন্তু কম বেশি করা যাবে না। সেই জন্য এই ধরনের সাবজেক্ট যদি থাকে তাহলে এরপরে যে ভার্ব থাকবে সেই ভার্বটি কিন্তু আমাদের সিঙ্গুলার হবে। তো আমরা জানি যে সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসে। সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসা মানে হলো যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হবে, সাবজেক্টটি প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। কিন্তু এই ক্ষেত্রে একটি ব্যতিক্রম নিয়ম, সেটি হলো বলছে যদি সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হয় আর সেটি যদি একই দৈর্ঘ্য বোঝায় তাহলে আমাদের এখানে ভার্ব হবে সিঙ্গুলার। যেমন 10 মাইলস বি আ লং ডিস্টেন্স। তাহলে আমাদের 10 মাইলস এখানে হলো বি আছে, এখানে হবে হলো ইজ। তাহলে 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের জন্য একটি সেন্টেন্স আমি দিই, 50 মাইলস বি আ লং ওয়ে। এটার অ্যান্সার কি হবে আমাকে একটু কমেন্টে জানাতে পারো। আমরা আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন যে রুলটি করব
সেই রুলটি হলো আমাদের রুল নাম্বার হলো 10। রুল নাম্বার 10। এই 10টি রুল করাবো আজকে। আশা করি এখান থেকে যে কোনো জবের পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষা 3 থেকে 4 মার্ক সবসময় কমন থাকবে। তো সেটা কেমন? আমরা লিখবো হলো ইট এবং আরেকটি সাবজেক্ট লিখবো হলো দেয়ার। এই যে ইট এবং দেয়ার কখন সাবজেক্ট হিসাবে বসে? আমরা যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে পাই না তখন ইট এবং দেয়ার সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হয়। তো ইটের পরে যে ভার্ব থাকে সেই ভার্বটি কিন্তু সব সময় আমাদের সিঙ্গুলার হবে। ইটের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বটি সব সময় সিঙ্গুলার হবে, কিন্তু দেয়ার এর পরে যে ভার্ব থাকে সেটা সিঙ্গুলারও হতে পারে অথবা প্লুরালও হতে পারে। আমি আরো একবার বলছি, ইটের পরে সবসময় যে ভার্বটি বসে সেটি সবসময় অলওয়েজ হলো সিঙ্গুলার হয়, কিন্তু দেয়ারের পরে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ভার্ব বসতে পারে। তো আমরা এখন এক্সাম্পল দিব যে কখন এটা সিঙ্গুলার অথবা প্লুরাল হয়, এটা আমরা একটু বুঝে নিই। ইট রেইন টুডে। ইট রেইন টুডে একটি সেন্টেন্স, এবং আরো একটি সেন্টেন্স লিখি, দেয়ার বি হাই স্কুল। আরেকটি সেন্টেন্স, দেয়ার বি 5 মস্ক। খেয়াল করো এখানে ইট হলো সাবজেক্ট, এখন এই ভার্ব, এই যে ভার্ব আছে এই ভার্বটি এখন সিঙ্গুলার হবে কারণ এটির পরে সবসময় সিঙ্গুলার ভার্ব আসে। তো রেইন আছে আমাদের হলো এটা মূল ভার্ব, মূল ভার্ব সিঙ্গুলার করা মানে হলো ওই ভার্বের সাথে এস বাই এস যোগ করা। তাহলে আমাদের যদি কোনো মূল ভার্বকে সিঙ্গুলার করতে হয় তাহলে ওই ভার্বের সাথে আমাদের এস বাই এস যোগ করতে হবে। তাহলে ইট রেইন আছে, এখানে আমরা লিখবো হলো রেইনস। আচ্ছা, এখন দেখো দেয়ারের পরে বলা হলো সিঙ্গুলার ভার্ব বসতে পারে, প্লুরাল ভার্ব বসতে পারে, তো সেক্ষেত্রে কেমন? এখন দেখো দেয়ারের পরে এখানে হাই স্কুল, কয়টি হাই স্কুল আছে খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস, একটি হাই স্কুল। আমাদের দেয়ারের পরে এখানে ব্র্যাকেটে যে ভার্ব, এই ভার্বটি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা খেয়াল করতে হবে। ভার্বের পরবর্তী অংশ, ভার্বের এই পরবর্তী অংশ যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে ভার্ব হবে সিঙ্গুলার, আর এখানে যদি পরবর্তী অংশ প্লুরাল হয় তাহলে এখানে ভার্ব হবে প্লুরাল। তাহলে আমাদের দেয়ার বি হাই স্কুল, এখানে দেখো একটি হাই স্কুল আছে তাই এখানে ভার্ব হবে সিঙ্গুলার অর্থাৎ হলো ইজ হবে। আর এখানে দেখো বির পরে অর্থাৎ দেয়ার সাবজেক্ট আছে আর এখানে হলো বি আছে, এরপরে যে অংশটি আছে এটা হলো প্লুরাল, তো এখানে ভার্ব হবে প্লুরাল অর্থাৎ এখানে হবে আর। আশা করি এই 10টি রুল তোমরা কম বেশি বুঝতে পারছো। এই রুলগুলো থেকে প্রতি বছর 3 থেকে 4টি প্রশ্ন বা 2 থেকে 3টি প্রশ্ন অবশ্যই কমন আসে। আশা করি তোমরা সব সময় এই 10টি রুল বেশি বেশি করে ফলো করবে। এছাড়া রাইট ফর্ম ভার্বের কিন্তু আরো অনেক রুল আছে, সেগুলো আমাদের জানতে হবে। এটা হলো প্রথম পর্ব একটি রুল বের করলাম, আগামী আর একটি পর্বে আমরা হলো বাকি 20টি রুল করব। তাহলে 20 থেকে 30টি রুল করলে যে কোনো একাডেমিক যে কোনো চাকরি বাকরি পরীক্ষাতে একেবারে কমন পাবে ইনশাল্লাহ 100%। ধন্যবাদ সবাইকে।